বাংলাদেশের এমন একটা জায়গা আছে যেখানে ইতিহাস, রাজকীয় স্থাপত্য আর শত বছরের গল্প এখনও জীবন্ত হয়ে আছে। কিন্তু অবাক করা বিষয় হলো এই সুন্দর জায়গাটা এখনও অনেক মানুষের ট্রাভেল লিস্টেই নেই। আজকের আমাদের যাত্রা নাটোরে, বাংলাদেশের ঐতিহ্য আর পুরনো স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। এখানে আছে রাজবাড়ি, জমিদারদের ইতিহাস আর এমন কিছু জায়গা যেখানে দেখলে আপনারও মনে হবে যে আপনি কয়েকশো বছর পেছনে চলে গেছেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের যাত্রা। প্রথমেই রিকশায় করে মাত্র 50 টাকায় রাজশাহী রেলওয়ে স্টেশন পর্যন্ত আসলাম। তবে শুরুতেই ঘটলো ছোট্ট একটা বিপত্তি। আমরা 6:20-এর নাটোরগামী ট্রেনটা মিস করে ফেলি। তাই প্ল্যান পরিবর্তন করে অন্য একটা ট্রেনে করে মাত্র 100 টাকায় 3 জন সকালের সৌন্দর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে উপভোগ করতে করতে আব্দুলপুর পর্যন্ত চলে আসলাম। আমাদেরকে এখন আব্দুলপুর জংশন থেকে যেতে হবে সরাসরি নাটোর শহরে। আমরা এখন অটো কিংবা রিকশায় যেভাবে কম খরচে যাওয়া যায় আমরা সেভাবে এখন যাব। অনেক দামাদামি করার পরে অবশেষে জন প্রতি 50 টাকা করে 150 টাকায় আমরা একটা অটো রিজার্ভ করলাম, যাতে জন প্রতি আমাদের খরচ কম পড়ে। তো চলুন আমরা এত অল্প খরচে নাটোরের রাজবাড়ি গিয়ে কি কি দেখলাম আর আপনারাও গেলে কি কি দেখতে পাবেন। এই মুহূর্তে আমি বাংলার রানী ভবানীর নাটোরের রাজবাড়ির সামনে অবস্থান করছি। আপনারা অনেকেই মনে করেন যে রানী ভবানী হয়তো এই রাজপ্রাসাদে বসবাস করতেন, কিন্তু বিষয়টি এমন নয়। এই রাজপ্রাসাদের ডান দিকেই রানী ভবানীর বাসস্থান ছিল। এটি হলো রানী ভবানীর রানীমহল, যেখানে রানী ভবানী বসবাস করত। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ জনগণ বসবাস করছে। বিল্ডিংটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমি জানি না তারা এখানে কিভাবে বসবাস করে বা কিভাবে আছে, আসলে কখন কি ভেঙে পড়বে কোনো কিছুর ঠিক ঠিকানা নাই। বা পলিথিন দিয়ে এখানে পানি আটকানো হয় মনে হয়। উপরের চালাটা হয়তো ভেঙে গেছে বা ছাদটা। তো তার পাশে আছে অতিথিশালা এবং তার একটু পাশে আছে রানীঘাট, যেখানে রানীসহ তার দাসীরা গোসল করত। রানী ভবানীর রানীমহলের ঠিক সামনের দিকে এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় আছে। কোনো চিহ্ন পেলাম না যে এটা আসলে কি, তবে ধারণা করা যায় যে রানীমহলের বা রানী ভবানীর হয়তো এটা ব্যক্তিগত মন্দির ছিল। নাটোরের রাজার দুই তরফের মধ্যে আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর রাজবাড়ির বড় তরফের যে রাজপ্রাসাদ ছিল এখানে। নাটোরের রাজবাড়ির বড় তরফের রাজপ্রাসাদের এই স্থাপত্য শৈলী এবং স্ট্রাকচার দেখলেই বোঝা যায় যে সেই সময়ের মানুষ কতটা নিপুণ এবং শৌখিন ছিল। এই মুহূর্তে আমি ছোট তরফের রাজপ্রাসাদের সামনে অবস্থান করছি। আমি যদি তুলনামূলক দেখতে যাই তাহলে বড় তরফের রাজপ্রাসাদ এবং ছোট তরফের রাজপ্রাসাদের মধ্যে খুব একটা তেমন পার্থক্য নাই। এটি হলো রাজবাড়ির বৈঠকখানা, যেখানে রাজবাড়ির সকলের মতামত এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতো। এই ছোট জীবনে বাংলাদেশের অনেক জায়গায় আমার অনেক রাজবাড়ি দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু এই নাটোরের রাজবাড়ির এই দুই তরফে দুইটা রাজমহল না দেখলে আমি হয়তো বুঝতে পারতাম না যে রাজবাড়িগুলো এত এত মনোমুগ্ধকর হয়। কারণ এখানে চারপাশে এত সুন্দর সুন্দর গাছ, ছায়াযুক্ত জায়গা, এত সুন্দর জায়গায় তারা বসবাস করতেন। পাশে এই পাশে হাওয়াখানা, এখানে ফাঁসির মঞ্চ এবং পাশেই বিনোদনের জন্য একটা বড় মঞ্চ রয়েছে। তার পাশে কর্মীদের থাকার একটা আবাসস্থান ছিল, যেটা এখন একদম পরিত্যক্ত, থাকার মতো পরিস্থিতি নাই। সো এই ধরনের জায়গাগুলো না দেখলে আপনিও বুঝতে পারবেন না যে বাংলাদেশের রাজবাড়িগুলো এত এত বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর। 1700 এবং 1800 শতকের এই ফাঁসির মঞ্চটা যদি আমি না দেখতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না যে ওই সময় নীল চাষ করার জন্য সেই চাষিদেরকে এত পরিমাণ যে চাপ প্রয়োগ করা হতো বা নির্মমভাবে যে অত্যাচার করা হতো বা ফাঁসি দেওয়া হতো, এই জিনিসটা আমি হয়তো জানতে পারতাম না। তো সেই সময় যখন দেখলো যে নীল চাষ করাটা অলাভজনক, যার কারণে চাষিরা ধান চাষ করতে চাইতো বা বিভিন্ন ধরনের অন্য কিছু চাষ করতে চাইতো, রাজারা চাইতো যেন নীল চাষ করে। তো এই জন্য এই যে ফাঁসির মঞ্চটা তৈরি করা হয়, চাষিদের উপরে এক প্রকার নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো বলেন বা অত্যাচার বলেন। তো আমি যদি এই জায়গাটাতে না আসতাম তাহলে হয়তো আমি জানতে পারতাম না যে আসলে এই পরিস্থিতি আর কি। আপনি যদি নাটোরের রাজবাড়ি ঘুরতে আসেন তাহলে এখানে আপনি বিভিন্ন
বিভিন্ন ধরনের ঘোড়া চড়তে পারবেন। আমি দেখলাম যে এখানে সবাই ঘোড়া গাড়িতে চড়ছে, তবে সময় সংকীর্ণ থাকায় আমি ঘোড়া গাড়িতে চড়ে এই রাজবাড়িটা উপভোগ করতে পারলাম না। তবে আপনি যদি অবশ্যই নাটোরের রাজবাড়িতে আসেন তাহলে রাজার মতো একটা ফিল পাওয়ার জন্য এই ঘোড়ার গাড়িতে অবশ্যই চড়বেন। এই রাজবাড়ির ভেতরে ঘুরতে আসলে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় এই ধরনের শালীনতা বজায় রাখুন একটা একটা করে সাইনবোর্ড দেওয়া আছে। আসলে অনেক সময় এই রাজবাড়িটাকে নিরিবিলি পেয়ে বাঙালি অনেক সময় অনেক বাজে কাজ করে থাকে, যার কারণে এই সাইনবোর্ডগুলো দেওয়া থাকে। সো আপনারা যারা এই জায়গাটা ঘুরতে আসবেন, আমিও আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই শালীনতা এবং ভদ্রতা বজায় রাখার চেষ্টা করবেন। বড় তরফের রাজপ্রাসাদের সামনে একটা শিব মন্দির রয়েছে, এটা আপনারা জানেন, এবং ছোট তরফের রাজপ্রাসাদের ঠিক পাশেই আনন্দময়ী কালীমাতার মন্দির রয়েছে। একটা সময় ছিল যে এই রাজপ্রাসাদে অনেক বড় বড় ডিসিশন নেওয়া হতো, কিন্তু এখন এখানে জনসাধারণের বসবাস। আসলে বিবেচনা করতে গেলে দেখা যায় যে একসময় রাজারা এখানে বসবাস করত, আর এখন সাধারণ জনগণ এই জায়গাগুলো ইচ্ছা মতো নিজ স্বাধীনতায় ঘুরে বেড়াচ্ছে। এই জিনিসটা অনেক ভালো না? আমরা এই মুহূর্তে ছোট তরফের কাচারি বাড়ির সামনে অবস্থান করছি। রাজা রামকৃষ্ণ যখন মারা যায় তখন নাটোরের এই রাজবংশ দুই ভাগে ভাগ হয়ে যায়, ছোট তরফ এবং বড় তরফ। কিন্তু শেষ পর্যন্ত ছোট তরফের রাজা এই সম্পত্তির জমিদার ছিলেন। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারি এটা ছিল রাজকারাগার। এখানে যারা নীল চাষি ছিল, যারা চাষ করতে চাইতো না এবং যারা নীল চাষ বাদ দিয়ে ধান কিংবা অন্য ফসল চাষ করতে চাইতো, তাদেরকে এখানে বন্দি করে রাখা হতো এবং তাদের উপরে নির্মমভাবে নির্যাতন চালানো হতো। আপনাদেরকে একটু আগে যেখানে দেখালাম ফাঁসির মঞ্চ, এখানে নির্যাতন শেষে তাদেরকে ওখানে ফাঁসি দেওয়া হতো। তো আমি আপনাদেরকে এখন এই জায়গাটা ঘুরে দেখাবো যে সেই রাজকারাগারটা কেমন ছিল এবং ভেতরের কি অবস্থান, কতটুকু পরিত্যক্ত। এখন আমরা এখন দেখব যে এই কাচারি বাড়ির যে ভেতরের যে ঘটনাটা জানলাম যে রাজকারাগার, এই রাজকারাগারের কি অবস্থা এবং কি অবস্থাতে আছে, পরিত্যক্ত না কি কোনো কিছু দেখা যায় নাকি। তো এইখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একটা খাঁচা আছে যেখানে নীল চাষিদেরকে হয়তো আটক করে রাখা হতো। তো এই জায়গাগুলো আসলে না দেখলে বুঝতে পারতাম না যে ওই সময় কতটা শক্তিশালী কারাগার তৈরি করা হতো এবং খুব খারাপ অবস্থা বলতে গেলে। এখনকার সময় যদি আমরা তুলনা করি তাহলে বলতে গেলে এটা এক প্রকার আয়নাঘরের সমতুল্য। তো আমরা এখন আরো ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব যে আসলে জায়গাটা এতটাই পরিত্যক্ত। আমি যদি আপনাদেরকে উপরের দিকটা দেখাই, দেখেন যে মানে ভেঙে পড়ছে, কখন না জানি আমার উপরে ভেঙে পড়বে, এবং উপরের যে টাইলগুলা, এই টাইলগুলা মানে খসে খসে পড়ছে এরকম অবস্থা। তো আসলে অনেক বছর আগে, তো সেই 1600 এবং 1700 শতকের সেই সময়কার এই টাইলগুলা দিয়ে বানানো, যার কারণে ভেঙে পড়ছে। এই পরিত্যক্ত কাচারি বাড়ির পাশে আমি দেখতে পাচ্ছি যে একটা পুকুর বা নদী, আমার কেন জানি মনে হচ্ছে এটা একটা খাল টাইপের। তো আমি এখানকার স্থানীয় কয়েকজন মাছ ধরছে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই চারিদিকে, রাজবাড়ির চারিদিকে আমি কেন শুধু এই পুষ্কুনি বা খাল বা এই জলাশয়টা দেখতে পাচ্ছি। সো তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক। ভাই, এখানে এখানে হচ্ছে চারিদিকে শুধু পানি দেখতে পাচ্ছি কেন, মানে পুকুর বা এরকম অবস্থা কেন? বিষয়টা হচ্ছে যে রাজারা যখন এখানে রাজপ্রাসাদ তৈরি করে তখন মানে সবকিছু চিন্তা ভাবনা করে ওনারা এখানে রাজপ্রাসাদ তৈরি করছে। শুধু যে রাজপ্রাসাদ তৈরি করছে থাকার জন্য এমন না, অনেক সময় দেখা যাচ্ছে বহিরাগত শত্রুদের আক্রমণ আটকানোর জন্যও ওনারা অনেক ধরনের পদক্ষেপ নিছে। যেমন আপনি যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা হচ্ছে মাঝখানে রাজপ্রাসাদ এবং রাজবাড়ি, এবং এই রাজপ্রাসাদ রাজবাড়ির চতুর্দিকে আপনার হচ্ছে যে এটা রাউন্ড করে এই পুকুরটা দেওয়া আছে। মূলত একটাই কারণ যে শত্রুদের হাত থেকে যাতে ওনারা রক্ষা পায় এবং শত্রুদের যে আক্রমণ এটা যেন মোকাবেলা করতে পারে, এই জন্য ইনাদের এই পদক্ষেপ। শুধুমাত্র আপনার হচ্ছে যে যে গেট দিয়ে আপনারা ঢুকছেন, এই গেটে আগে হচ্ছে যে একটা কাঠের পারা ছিল, মানে আপনার হচ্ছে যে রোলিং সিস্টেম, যে ব্রিজের মতো, এটা আপনার হচ্ছে যে উঠায় নেওয়া যেত এবং ফেলায় দিত। যখন দেখা যাচ্ছে যে শত্রুরা আক্রমণ করলো তখন ওইটা আপনার হচ্ছে যে উঠায় নিত এবং পরবর্তীতে আবার ওটা ফেলায় দিত। এই কারণে আপনার হচ্ছে যে এই রাজবাড়ির চতুর্দিকে এই দিকে করা। তবে এই রাজবাড়িতে কোনো শত্রু আক্রমণ কখনো করেনি, হ্যাঁ, বরং ইনি আরো হচ্ছে যে আক্রমণ করে অনেক রাজ্য ইনি দখল করছে। এবং আপনার হচ্ছে যে আমাদের এই রানী ছিল, এই রানী হচ্ছে যে আপনার অর্ধেক বঙ্গেশ্বরী, মানে হচ্ছে যে আপনার আসাম, ত্রিপুরা, কলকাতা, হ্যাঁ, এগুলা হচ্ছে যে ইনার আন্ডারে ছিল। ইনি হচ্ছে খাজনা তুলতো ওইখান থেকে। এবং এই রানী ভবানী হচ্ছে আপনার নবাব সিরাজউদ্দৌলাকে কর দিত। আর নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ, বাংলার নবাব, ওনাকে আপনার হচ্ছে যে উনি কর দিত। আর এই যে আপনার যা দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে যে কলকাতা, বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো সব এনার হাতেই করা। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আগের মানুষ, মানে আমাদের যে লোকাল কথায় বলি,
আগের মানুষরা হচ্ছে পানিতে করে অনেক ভয় করত, যে কারণে আমরা কিন্তু যুদ্ধের সময় আমরা যে যুদ্ধ করছি এই যুদ্ধতে আমরা জয়ী হয়েছি কি জন্যে? কারণ হচ্ছে পাকিস্তানিরা অনেক পানিতে করে ভয় করত। এই পানিটা বর্তমান আমরা এখন যেমন খুব সহজভাবে নিছে, আগেকার মানুষ এই পানি এত সহজভাবে নিত না, ওনারা অনেক ভয় পাইতো। যার কারণে আপনার হচ্ছে যে ওনাদের এটা আর কি কৌশল, ওনাদের যে আমাদের যে মাইন্ড আমরা এখন চিন্তা ভাবনা করতে পারি না, কিন্তু ওনাদের যে মাইন্ড ছিল তখন সেটা অনেকটাই আলাদা। এটি হলো সেই ফাঁসির মঞ্চটা যেটা আপনাদেরকে দেখালাম, ওই ফাঁসির মঞ্চের জল্লাদের বাড়ি ছিল। আজকের নাটোর রাজবাড়ির এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। অবশ্যই কমেন্ট করবেন নেক্সট কোন জেলায় ভ্লগ চাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে আপনাদের জেলায়। আসসালামু আলাইকুম।